গুড আফটারনুন। চলো আজকে আমরা উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া বাষ্পমোচন নিয়ে কিছু জানবার চেষ্টা করি। বাষ্পমোচন জানার আগে তোমরা বলো দেখি, তোমরা অলরেডি জেনেছো উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় জল পরিবেশ থেকে সংগ্রহ করে। বেশিরভাগ উদ্ভিদেই মাটি থেকে সেই জল সংগ্রহ করে, কিছু ব্যতিক্রম আছে, জলজ উদ্ভিদ তার মাটি থেকে দরকার হয় না। তো সালোক সংশ্লেষ ছাড়া আর অন্য কোন কাজে উদ্ভিদ জল ব্যবহার করে বলো, তুমি বলো দেখি। হ্যাঁ, বিপাক ক্রিয়া। উদ্ভিদের শরীরে প্রতিনিয়ত যে বিপাক ক্রিয়া চলছে তার জন্য জল দরকার। এছাড়া আর কোনো কাজে উদ্ভিদ জল ব্যবহার করে? এর আগের চ্যাপ্টারে একটা পড়া হয়েছিল খনিজ পুষ্টি, মনে আছে? তো খনিজ পুষ্টি সম্পন্ন করার জন্য উদ্ভিদ এই খনিজ পদার্থগুলো কোথা থেকে সংগ্রহ করে? খনিজ পদার্থগুলো আছে কোথায়? মাটিতে। তাহলে উদ্ভিদ জল শোষণের সময় ওই জলের মাধ্যমে খনিজ পদার্থগুলো সংগ্রহ করে। তো এই খনিজ পদার্থগুলো জলের মধ্যে খুব কম মাত্রায় থাকে। তাহলে এই খনিজ পুষ্টি সম্পন্ন করার জন্য উদ্ভিদকে প্রতিনিয়ত জল সংগ্রহ করতে হয়। তো উদ্ভিদ জল সংগ্রহ করছে, তো উদ্ভিদের তো তোমাদের মতো পকেট নেই, ডাইনে পকেট বাঁয়ে পকেট। অনেক আবার আমি দেখেছি রাস্তাঘাটে এখন অনেকে ঘোরাঘুরি করে, হাঁটুর কাছেও প্যান্টে পকেট আছে, তাই না? অনেক পকেট তোমাদের, তো তোমাদের কিছু সঞ্চয় করে রাখার ব্যাপার আছে, পকেটে ঢুকিয়ে নেবে। তো উদ্ভিদের এরকম কোনো পকেট নেই যে বাড়তি জলকে কোথাও ঢুকিয়ে রাখবে। তাহলে সেই বাড়তি জলকে উদ্ভিদের রাখারও সমস্যা আছে, রাখার তো জায়গা নেই ওর বেশি। যেটুকু কাজে লাগছে এই বাড়তি জল, এটা নিয়ে উদ্ভিদের সমস্যা। এই সমস্যাটাকে দূর করার জন্যই উদ্ভিদরা বাষ্পমোচন করে। তো বাষ্পমোচন করে, তো যেটা বললাম যে অতিরিক্ত জল, সেই জলকে উদ্ভিদ ডাইরেক্ট কিন্তু বার করে দিতে পারে না। যে এক্সেস জল, আমাদের এক্সেস খাবার হয়ে গেলে বমি করে দিই, তো উদ্ভিদে এরকম ডাইরেক্ট জলকে বার করে দিতে পারে না। উদ্ভিদ কি করে? সেই জলকে বাষ্পে রূপান্তরিত করার পর বাষ্প আকারে অতিরিক্ত জলকে ত্যাগ করে। তাহলে এই যে বাষ্প আকারে উদ্ভিদ জলকে ত্যাগ করছে তার নির্দিষ্ট কতগুলি অঙ্গের মাধ্যমে, তাকেই বলা হয় বাষ্পমোচন। বাষ্পমোচনের সংজ্ঞা কি হলো? যে জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ প্রয়োজনের অতিরিক্ত জলকে বাষ্পাকারে ত্যাগ করে তাকে বাষ্পমোচন বলে। যে জৈবনিক প্রক্রিয়ায় উদ্ভিদ প্রয়োজনের অতিরিক্ত জলকে বাষ্পাকারে ত্যাগ করে তাকে বাষ্পমোচন বলে। এই বাষ্পমোচন তিন প্রকার। উদ্ভিদে তিন ধরনের বাষ্পমোচন আমরা দেখি। উদ্ভিদের পাতায় আছে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদের ম্যাক্সিমাম বাষ্পমোচনটা হয়। 90 থেকে 97% বাষ্পমোচন পত্ররন্ধ্রের মধ্য দিয়ে হয়। এই পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যে বাষ্পমোচন হয় তার নাম পত্ররন্ধ্রীয় বাষ্পমোচন বা স্টোমাটাল ট্রান্সপিরেশন। পত্ররন্ধ্রের আরেকটা নাম স্টোমাটা। তাহলে স্টোমাটাল ট্রান্সপিরেশন বা পত্ররন্ধ্রীয় বাষ্পমোচনের মধ্যে মনে রাখবে ম্যাক্সিমাম বাষ্পমোচনটাই কিন্তু এর মাধ্যমে হয়। তো পত্ররন্ধ্র কোথায় আছে? পাতার ত্বকে থাকে পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের গঠনের আমি একটা ছবি এঁকেছি, ছবিটা দেখো তোমাদের। এখানে পত্ররন্ধ্র যেখানে আছে, পত্ররন্ধ্রের এইটা হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্রীয় ছিদ্রটা, মানে এই ছিদ্র দিয়ে জল বাষ্পাকারে বাইরে বেরোবে। আর এই পত্ররন্ধ্রকে ঘিরে থাকে রক্ষীকোষ। রক্ষীকোষ যখন স্ফীত হয়ে যায় তখন এই জায়গাটা, পত্ররন্ধ্রটা উন্মুক্ত হয়ে যায়।
তাহলে পত্ররন্ধ্রটা উন্মুক্ত হয়ে গেলে সেখান থেকে অতিরিক্ত জল বাষ্প আকারে দ্বিতীয় নাম্বার বাষ্পমোচনের দ্বিতীয় ভাগটা হচ্ছে লেন্টিসেল। লেন্টিসেলের মাধ্যমে উদ্ভিদের বাষ্পমোচন হয় 0.1 ভাগ। 0.1 ভাগ বাষ্পমোচন হয় লেন্টিসেলের মাধ্যমে। লেন্টিসেল কি? কাষ্ঠালো উদ্ভিদের কাণ্ডের গায়ে এক ধরনের ছোট ছোট ছিদ্র দেখা যায়। এই ছবিটা যদি দেখতে পাচ্ছ, জানি তোমার অনেক দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে। এই ছবিটাতে কাষ্ঠালো উদ্ভিদের কি বললাম, যে কাষ্ঠালো উদ্ভিদের কাণ্ড এবং শাখার, মানে ওই কাণ্ডেরই আর কি, কাণ্ড বা শাখার গায়ে বিন্দুর মতো উত্থিত লেন্স আকৃতির, এই যে উপরের দিকে হয়ে আছে একটা লেন্স আকৃতির একটা ছিদ্র, তাকে বলা হয় লেন্টিসেল। এই লেন্টিসেলের মাধ্যমে যে বাষ্পমোচন হয়, নামটা থেকেই বোঝা যাচ্ছে, একে বলা হয় লেন্টিসেলীয় বাষ্পমোচন বা লেন্টিকুলার ট্রান্সপিরেশন। এর মাধ্যমে কতটা হয়? 0.1%। আরেকটা আছে উদ্ভিদের পাতার ঊর্ধ্ব নিম্নতকে কিউটিন নির্মিত একটা আবরণ থাকে, যাকে আমরা কিউটিকল বলি। এই কিউটিকল আবরণটা প্রকৃতপক্ষে বাষ্পমোচন প্রতিরোধ করে, কিন্তু এই কিউটিকলের গায়ে মধ্যিখানে বা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ক্র্যাক দেখা যায়। ক্র্যাক মানে ফাটল। এই ফাটলগুলোর মধ্য দিয়েও অনেকটা জল বাষ্পাকারে বেরিয়ে যায়। একে বলা হয় কিউটিকুলার ট্রান্সপিরেশন। এর মাধ্যমে কতটা হয়? 3 থেকে 10%। 3 থেকে 10% বাষ্পমোচন হয় উদ্ভিদের এই কিউটিকেলের মাধ্যমে। তাহলে কিউটিকেল জিনিসটা কি? না, কিউটিন নামক স্নেহ পদার্থের একটি আস্তরণ থাকে উদ্ভিদের পাতার উপরের ত্বক বা নিম্নত্বকে। কিউটিন নামক স্নেহ পদার্থের যে আবরণ থাকে, সেই আবরণের মাঝে মাঝে যে ক্র্যাক থাকে, এই ক্র্যাকগুলো দিয়ে বা এই ফাটলগুলো দিয়ে যে বাষ্পমোচন হয়, অর্থাৎ অতিরিক্ত জল উদ্ভিদ এই ক্র্যাকগুলো দিয়েও বাষ্পাকারে ত্যাগ করতে পারে, একে বলা হয় কিউটিকেলের মাধ্যমে হচ্ছে। তোমরা নামগুলো থেকেই তোমাদের উত্তর হয়ে যাবে, কিউটিকেলের মাধ্যমে হচ্ছে, তাই একে বলে কিউটিকুলার ট্রান্সপিরেশন। আর বাংলায় হচ্ছে ত্বকীয় বাষ্পমোচন। তাহলে এই 3 প্রকার বাষ্পমোচন প্রক্রিয়াটা তাহলে কি হচ্ছে? উদ্ভিদের উপকারী লাগছে, অতিরিক্ত জলকে ত্যাগ করতে পারছে। বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে মাটি থেকে যে জল সরবরাহ প্রক্রিয়াটা, সেটা কন্টিনিউয়াস পদ্ধতিতে হচ্ছে, কিন্তু এর কিছু কিছু অসুবিধা আছে। যদি মাটিতে জলের পরিমাণ কম থাকে আর বাষ্পমোচন বেশি হয়ে যায়, তাহলে কি হবে? উদ্ভিদের জলের অভাব ঘটবে। উদ্ভিদের জলের অভাব ঘটলে কি হয়? উদ্ভিদটা নুয়ে যাবে। একদিকে যদি নুয়ে যায় এবং এটা যদি কন্টিনিউ করে, তাহলে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে বাষ্পমোচন উদ্ভিদের বিভিন্ন উপকার করলেও মাটিতে জলের পরিমাণ কম থাকলে, বাষ্পমোচন যদি সেই সময় চলতে থাকে, তাহলে উদ্ভিদে জলের ঘাটতি দেখা যায় এবং সেক্ষেত্রে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বাষ্পমোচনকে বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। অর্থাৎ বাষ্পমোচন উদ্ভিদের প্রয়োজনীয়, কিন্তু বিশেষ পরিস্থিতিতে, অর্থাৎ মাটিতে যখন জল কম আছে, সেই পরিস্থিতিতে যদি বাষ্পমোচন কন্টিনিউ চলতে থাকে, তখন উদ্ভিদে জলের ঘাটতি হয়। এই অবস্থায় উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই একে বলা হয় প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া। তাহলে এই 3টা হলো 3 প্রকার বাষ্পমোচন। কি কি? একটা হলো পত্ররন্ধ্রের মাধ্যমে হয় যে বাষ্পমোচন, তাকে বলা হয় স্টোমাটাল ট্রান্সপিরেশন। তার মধ্যে 90 থেকে 97% বাষ্পমোচন হয়ে যায়। আরেকটা যে লেন্টিসেলের মধ্যে 0.1 ভাগ বাষ্পমোচনের মাধ্যমে হয়। আর কিউটিকেল, অর্থাৎ ওই যে কিউটিন নির্মিত স্নেহ পদার্থের যে আস্তরণ, তার গায়ে যে ফাটল থাকে, তার মধ্য দিয়েও বাষ্পমোচন হয়। তার মধ্যে 3 থেকে 10% বাষ্পমোচন হয়ে থাকে। এই বাষ্পমোচনের
কতগুলো প্রভাবক আছে, কতগুলো জিনিস বাষ্পমোচন প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই প্রভাবকগুলো কি কি? প্রভাবক: উষ্ণতা, উষ্ণতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। তাহলে উষ্ণতা বাড়লে বাষ্পমোচন বাড়ছে। 2 নাম্বার, বায়ুর আর্দ্রতা। বায়ু যদি আর্দ্র হয়, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে বাষ্পমোচনের পরিমাণ কমবে। তাহলে আর্দ্রতা বাড়লে বাষ্পমোচন কমে। 3 নাম্বার, বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ যদি হয়, তাহলে ওই পাতা সংলগ্ন স্থানে বায়ু প্রবাহ হতে থাকলে বায়ুতে থাকা জলীয় বাষ্প অপসারিত হয়ে যায়। তাহলে বায়ুতে থাকা জলীয় বাষ্প যদি অপসারিত হয়, অর্থাৎ আর্দ্রতা সেখানে কমে যাচ্ছে, তখন কি হবে? বাষ্পমোচন বাড়বে। তাহলে বায়ু প্রবাহ বাড়লে বাষ্পমোচন বাড়ে। 4 নম্বর, আলো। আলো প্রকৃতপক্ষে বাষ্পমোচনকে পরোক্ষভাবে প্রভাবিত করে। অর্থাৎ আলো থাকলে তাপ বাড়বে, আর তাপ হলে বাষ্পমোচনের হার বৃদ্ধি পায়। অর্থাৎ আলো পরোক্ষভাবে বাষ্পমোচনের হারকে নিয়ন্ত্রণ করে। 5 নম্বরে হচ্ছে পাতার আভ্যন্তরীণ গঠন। পাতার আভ্যন্তরীণ গঠনের উপরেও বাষ্পমোচন নির্ভর করে। পাতার আভ্যন্তরীণ গঠন কেমন হচ্ছে, অর্থাৎ সেই পাতার গঠন বৈশিষ্ট্য, যেমন কোনো পাতা সূচালো হচ্ছে, তাহলে যদি কোনো পাতা সূচালো হয়ে যায়, তাহলে কি হবে? পত্ররন্ধ্রের সংখ্যা কমে যাবে, তাহলে সেক্ষেত্রে বাষ্পমোচন কম হবে। পাতার গঠন অর্থাৎ পাতার উপরিতলটা যদি বেশি হয়, তাহলে পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকবে। তাহলে পত্ররন্ধ্রের সংখ্যা যদি বেশি হয়, তাহলে স্বাভাবিক নিয়মেই বাষ্পমোচন বেশি হবে। তাহলে পাতার গঠন বাষ্পমোচন প্রক্রিয়াকে অনেকখানি প্রভাবিত করে। তাহলে এগুলো হলো বাষ্পমোচনের প্রভাবক। তাহলে বাষ্পমোচনের প্রভাবকগুলো মনে রাখবে। আর কোন ধরনের বাষ্পমোচনের মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণে বাষ্পমোচন হয়, আর এই প্রকারভেদগুলো, বাষ্পমোচনের প্রকারভেদগুলো এবং প্রত্যেকটার সংজ্ঞা এবং কোনটা দ্বারা কতটা জল বাষ্পীভূত হচ্ছে। তাহলে আজকের কাজ হচ্ছে বাষ্পমোচন। আজকের টাস্কগুলো লিখে নাও। বাষ্পমোচন কাকে বলে? 2 নাম্বার, বাষ্পমোচন কয় প্রকার ও কি কি? 3 নাম্বার, কোন প্রকার বাষ্পমোচনের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণে জল বাষ্পীভূত হয়? পরের প্রশ্ন, হয়েছে, লেখা হয়েছে? পরের প্রশ্ন লিখবে, বাষ্পমোচনের প্রভাবকগুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় কেন? বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকর প্রক্রিয়া বলা হয় কেন? এগুলো খাতায় উত্তর লিখে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, আজকে থাক এতটাই।